বাংলাদেশ আসলে ইদানিং সময়ে 10 জন নিয়ে খেলে এবং সেই 10 জনের দলের বাংলাদেশের পারফরমেন্স আজকে কলম্বোতে প্রথম দিনটায় খুব একটা আশানুরূপ ছিল না। অবভিয়াসলি 10 জন কেন বলছি সেটার পিছনে তো নিশ্চয়ই একটা কারণ আছেই। আমরা কিন্তু অনেক জল্পনা কল্পনা করছিলাম বাংলাদেশের স্টার্টিং ইলেভেনটা কেমন হতে পারে। মেহেদী মিরাজ ঢুকবেন সেটা আমরা জানতাম, কার জায়গায় ঢুকবেন সেটা নিয়ে আমাদের একটা কনফিউশন ছিল। বোলিংয়ের প্রান্তে আমরা ভাবছিলাম যে দুজন পেসারই বাংলাদেশ ব্যবহার করবে, তবে হাসান মাহমুদের সঙ্গে হয়তো নাহিদ রানা নয়, হয়তো এবাদত ঢুকবেন, সেই বিষয়টা আমরা চিন্তা করে রেখেছিলাম। হাসান মাহমুদ একটা ইনজুরির কারণে এই টেস্টটা খেলতে পারছেন না, ভেরি আনফর্চুনেট বাংলাদেশের জন্য, এবং তার জায়গায় এবাদত হোসেন ঢুকেছেন, সুতরাং নাহিদ রানা তার জায়গাটা সামহাও ধরে রেখেছেন। তো বাংলাদেশের দুটো পরিবর্তন হয়েছিল, মেহেদী হাসান মিরাজ ঢুকেছেন এবং এবাদত ঢুকেছেন, বাদ পড়ে গেছেন হাসান মাহমুদ ইনজুরির কারণে, এবং জাকের আলী অনেক তিনি বাদ পড়েছেন মিডল অর্ডার থেকে। এনামুল হক বিজয় তার মানে থেকে গেছেন, এবং সে কারণে আমি আসলে বলছি যে আমরা 10 জনের দলে পরিণত হয়েছি। আমার পেজে আমি একটা স্টেটাস দিয়েছিলাম আজকে সকালে সকালে, যখন বাংলাদেশ টসে জিতলো এবং যখন ব্যাটিং করতে নামলো, আমি তখন কিন্তু বলে দিয়েছিলাম যে আমরা আসলেই 10 জনের একটা টিম। মানে একজন হচ্ছে গিয়ে বোনাস, সে পারফর্ম করলে আমাদের জন্য বোনাস, আর না পারফর্ম করলে এটা হওয়ারই কথা ছিল, তাই হয়েছে। এনামুল হক বিজয় আজকেও মাত্র 10টা বল টিকতে পেরেছেন এবং একটা রানও যোগ করতে পারেননি। 0 রানে আরো একটা ডাক উপহার দিয়ে এনামুল হক বিজয় তিনি আউট হয়ে চলে গেছেন। এবং আরো একটা রিজন আমি বলি কেন 10 জন, মানে একটা ফ্রাস্ট্রেটিং ব্যাপার আমার মধ্যে কাজ করছে এই মুহূর্তে। এনামুল হক বিজয় তিনি তো বোলিং পারেন না, তার অন্য কোনো অ্যাট্রিবিউট দিয়েও তিনি ব্যাটিংটা বাদে ওপেনিং পজিশনে তিনি স্পেশালিস্ট, সেই স্পেশালিস্ট পজিশনটা বাদ দিলে তার কিন্তু আসলে তেমন কোনো কন্ট্রিবিউট করার জায়গাই থাকে না দলে, এবং সেই জায়গাটায় তিনি অনর্গল ফেল করে যাচ্ছেন। টানা 3টা ইনিংস শ্রীলঙ্কার মাটিতে, প্রথম টেস্টে 2 ইনিংস এবং দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংস মিলিয়ে টোটাল 4 রান করেছেন, 40টা বল তিনি খেলেছেন। সো এই ধরনের একটা স্টার্ট যে দিচ্ছেন, মানে এর চেয়ে তো আসলে যে 3 নম্বরে ব্যাট করে বা 4 নম্বরে ব্যাট করে তিনিই আসলে ওপেন করলে ব্যাপারটা কিন্তু একই রকম হয়। এবং যে ক্রাইসিসটায় বাংলাদেশ আজকে সারাটা দিন ভুগেছে, সেই ক্রাইসিসটা দেখেই আমার কাছে আরো মনে হয়েছে যে এই ধরনের সিচুয়েশনে আমার মনে হয় জাকের আলী অনেক একটা বেটার রিওয়ার্ডিং পারফরমেন্স দিতে পারতেন যদি এনামুল হক বিজয় আজকে দলে না থাকতেন। তার জায়গায় যদি মিরাজকে ঢোকানো হতো, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ এর থেকে একটা বেটার অবস্থায় হয়তো থাকতো। কারণ লোয়ার মিডল অর্ডারে আসলেই একজন জাকের আলীর মতো ব্যাটার দরকার, যারা হচ্ছে এই যে আজকে যখন বাংলাদেশ বিপদে পড়েছে সেই বিপদের মুখ থেকে দলকে বের করে আনার মতো যেই গ্রিডটা থাকে, যে ডিটারমিনেশনটা প্রয়োজন হয়, যে ব্যাটিং স্টাইলটার প্রয়োজন হয়, খানিকটা অ্যাগ্রেসিভ মনোভাব থাকা দরকার, একটু আনঅর্থোডক্স ব্যাটিং দরকার, ওই জায়গাটায় কিন্তু জাকের আলী অনেক একটা পাঞ্চ অ্যাড করতে পারতেন বাংলাদেশের ইনিংসে, সেটা কিন্তু হয়নি। যাই হোক, টসে জিতেছে বাংলাদেশ, জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে, যেটা প্রথম টেস্টেও গলে তারা করেছিল। তবে এই কলম্বোর উইকেট আর গলের উইকেটের মধ্যে খানিকটা পার্থক্য কিন্তু আমরা সারাদিনে দেখতে পেরেছি। প্রথম দিনেই স্পিনাররা খানিকটা টার্ন পেয়েছেন, কিছুটা বাউন্স এসেছে, বল খানিকটা গ্রিপ করেছে। পেসাররা যখন বল করতে এসেছেন তারা ভালো জায়গায় বল করলে সেখান থেকে কিন্তু কিছু মুভমেন্ট অ্যাসিস্ট্যান্স তারা পেয়েছেন। তো সবকিছু মিলিয়ে প্রথম 1 ঘন্টা বা প্রথম সেশনটা বাংলাদেশের খুব ইম্পর্টেন্টলি কাটিয়ে দেওয়া দরকার ছিল, সেটা তারা ঠিকঠাক মতো করতে পারেনি। তারা 2টো উইকেট হারিয়ে ফেলে সেই প্রথম সেশনের ভিতরে, এবং যেই 2টো উইকেট তারা হারায় সেখানে এনামুল হক বিজয় তো শুরুতেই আউট হয়ে যান। তারপর 3 নম্বরে মমিনুল এবং সাদমান তারা একটা ভালো পার্টনারশিপ করার চেষ্টা করেন, এবং তারপর মমিনুল তিনি আউট হয়ে যান। মমিনুল আজকেও একটা স্টার্ট পেয়ে স্টার্টটাকে লম্বা করতে পারেনি, ভেরি আনফর্চুনেট। খুবই কি বলবো, ক্যাজুয়াল একটা শট খেলে একটা ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেছেন মাত্র 21 রান করে। এবং তারপর নেমেছিলেন শান্ত। সো শান্তর উপর কিন্তু একটা আস্থা আলাদা করে ছিল, যেহেতু আগের ম্যাচে বাংলাদেশের ক্যাপ্টেন জোড়া সেঞ্চুরি পেয়েছিলেন, তার এই ফর্মটাকে তিনি কাজে লাগাবেন, আবারও সাদমানের সাথে একটা পার্টনারশিপ ভালো হবে, সেরকম একটা প্ল্যান প্রোগ্রাম কিছু একটা নিশ্চয়ই ছিল। তবে শান্ত আজকে 8 রান করে আউট হয়ে গেছেন, খুব বেশিক্ষণ টিকতে পারেননি। মাঝখানে আবার বৃষ্টি এসেও প্রায় 1.5 ঘন্টার মতো খেলায় কিন্তু একটা ব্যাঘাত ঘটিয়ে দিয়েছে, যে কারণে সব মিলিয়ে কিন্তু মোটামুটি মাত্র 71 ওভারের খেলা সম্ভব হয়েছে। 90 ওভারের মধ্যে 71 ওভার, অর্থাৎ 19 ওভার লস হয়েছে ডে 1-এ, বৃষ্টিও পড়েছিল। সো এখন বাংলাদেশ কত করতে পেরেছে? বাংলাদেশ করতে পেরেছে 71 ওভার ব্যাট করে 220 রান, 8 উইকেটে, রান রেটটা 3-এর একটু উপরে আছে। এবং শুরুতেই যেটা বলছিলাম যে এনামুল হক বিজয় একটা খারাপ স্টার্ট দিয়ে বাংলাদেশকে তিনি বিদায় নিয়েছিলেন, মাত্র 5 রানের মাথায় প্রথম উইকেটের পতনটা ঘটে। তারপর সাদমান এবং মমিনুল তারা একটা পার্টনারশিপ করার চেষ্টা করছিলেন। সাদমানকে দেখে বেশ মনে হচ্ছিল স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করছেন, 46 রান করার সময় পর্যন্ত তাকে কিন্তু মনে হয়নি যে তিনি খুব একটা বেশি বিচলিত হচ্ছেন। আসিতা ফার্নান্ডো, বিশ্ব ফার্নান্ডো এবং প্রভাত জয়সূরিয়া, সেই সাথে আজকে যিনি ডেবিউ পেয়েছেন তারও কিন্তু পারফরমেন্স বেশ ভালো ছিল। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছিল যে সাদমান যদি টিকে যেতে পারতেন, আমার মনে হয় আজকে ইনিংস লম্বা করার একটা সুযোগ ছিল, সেটা তিনি হাতছাড়া করেছেন। খানিকটা ওয়েস্টফুল একটা শটই বলতে হবে, আউটসাইড অফ স্টাম্প ড্রাইভ করতে গিয়ে একটা আউটসাইডে যে পড়েছেন, এবং কিপারের গ্লাভসে ডিফ্লেকশন লেগে তারপর ফার্স্ট স্লিপে ক্যাপ্টেন ধারাঞ্জয় ডি সিলভা ক্যাচটা ধরেছেন সাদমানের। 46 রান তিনি করতে পেরেছেন।
এরপরে মুশফিকুর রহিম যখন পার্টনারশিপটা করা শুরু করলেন, সেই সময়টা কিন্তু মনে হচ্ছিল যে মুশফিক হয়তো কিছু একটা প্রতিরোধ করে তুলতে পারবেন। ডেফিনেটলি গত ম্যাচেও তিনি যেহেতু 50-র দেখা পাননি, একটুর জন্য 49-এ আউট হয়েছিলেন দ্বিতীয় ইনিংসে। প্রথম ইনিংসে একটা দারুণ ইনিংস খেলেছেন 160+। সো সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল তিনিই ফর্মে আছেন। তবে আলটিমেটলি তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। 35 রান করে 75 বল থেকে মুশফিকুর রহিম তিনিও আউট হয়ে গেছেন খুবই র্যাশ একটা শট খেলেন। তারপরে লিটন দাস, যিনি তার 50তম টেস্ট ম্যাচে খেলতে নেমেছেন আজকের দিনটায়, তার টেস্ট ক্যারিয়ারের অ্যাভারেজটা মাত্র 33.8, এবং অনেকেই বলছেন যে আসলে তিনি আন্ডার পারফর্ম করেছেন এই ফরম্যাটটায়। ডেফিনেটলি লিটন কুমার দাস এর থেকে অনেক ভালো মানের ব্যাটার, এই ফরম্যাটে এই ধরনের অ্যাভারেজ আসলে তার সঙ্গে যায় না। তবে তিনি যে আসলে তার পুরো ক্যারিয়ারে এভাবেই ব্যাট করে গেছেন তার একটা প্রমাণ তিনি আজকে রাখলেন। তার অ্যাভারেজের যে রান সেরকম একটা রান তিনি করে আউট হয়ে গেছেন, 34 রান করে তিনি আউট হয়েছেন। অর্থাৎ বাংলাদেশি বেশ কিছু ব্যাটাররা শুরু পেয়েছেন, শুরুটাকে লম্বা করতে পারেননি, এবং ব্রেইন ফেড অনেকগুলো মোমেন্ট হয়েছে। এখন আমরা 10 জন নিয়ে খেলেছি, এনামুল হক বিজয় ছাড়াও আসলে বাকি 10 জনই যা করছেন সেটাই বাংলাদেশের প্রাপ্তি, সেরকমই একটা বিষয় ছিল। এবং সেটার পেছনে অনেকেই কিন্তু নির্বাচকদের একটা দোষ দেখছেন, যে নির্বাচকরা এমন একটা স্কোয়াড গঠন করেছেন যেখানে আসলে এনামুলের কোনো বিকল্প তারা এই স্কোয়াডেই রাখেননি, এবং তিনি খারাপ খেলার পরেও তাকে কিন্তু রেখে দিতে হচ্ছে বা তাকে খেলিয়ে যেতে হচ্ছে, সেরকম একটা সমস্যায় বাংলাদেশ পড়েছে। সেটাকে অনেকেই নির্বাচকদের ব্রেইন ফেড বলছেন, যে তারা অনেক সময় ব্রেইন ফেড তাদের হয়ে যায় এবং তারা সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারেন না। বাংলাদেশ আজকে তাদের ব্যাটিং পারফরমেন্সে কিন্তু বেশ কিছু ব্রেইন ফেড মোমেন্ট উপহার দিয়েছে। ফর এক্সাম্পল, সাদমান যখন 46 রানে ছিলেন, তিনি যেই এক্সট্রাভ্যাগেন্ট ড্রাইভটা খেলতে গেলেন, যেভাবে এজটা হলেন, সেটা একটা ব্রেইন ফেড মোমেন্ট। কোনো আহামরি ভালো ডেলিভারি থেকে তিনি আউট হননি। মমিনুল হক সাদামাটা একটা ডেলিভারি ধনঞ্জয় ডি সিলভার, সেটাকে তিনি ক্যাচিং প্র্যাকটিসের মতো করে কাভারের দিকে তুলে দিলেন, সেটাও একটা ব্রেইন ফেড মোমেন্ট। মুশফিকুর রহিম যখন তিনি 35 রানে সেট হয়ে গেছেন, যখন তিনি খুব সহজে রানগুলো বের করে ফেলছেন, সেই সময়টায় হুট করে একটা স্লগ সুইপ খেললেন, এবং সেই স্লগ সুইপের আগেও তিনি একটা সুযোগ দিয়েছিলেন, সেই ক্যাচটা ড্রপ করেছিলেন উদারা। এবার দ্বিতীয়বার যখন তিনি একটা ক্যাচ তুলে দিয়েছেন, সেই ক্যাচটা কিন্তু আর ড্রপ করানো হয়নি, এবং বিশ্ব ফার্নান্ডো সেই ক্যাচটা ধরেছেন। মুশফিক তার ফেভারিট স্লগ সুইপ খেলতে গিয়ে আজকেও আউট হয়ে গেছেন। অযাচিত একটা শট, কোনো মানে হয় না এই শটের, আসলেই কোনো মানে নেই। অনেকে অবাক হয়ে যাচ্ছিলেন যে আসলে তার মতো এক্সপিরিয়েন্সড একজন ক্রিকেটার কিভাবে এই ধরনের একটা শট খেলে আউট হন, দল যখন একটা বিপদের মধ্যে রয়েছে। তো নাজমুল শান্ত একটা ভালো বল ফেস করেছেন, একটা আউটসাইড এজ থেকে তিনি তার উইকেটটা হারিয়েছিলেন, সেটা আনফর্চুনেট বাংলাদেশের জন্য। এবং তার পরবর্তী সময়টায় আমরা যখন দেখছিলাম মেহেদী মিরাজ নেমেছেন, মিরাজের ওপরও একটা আস্থা ছিল যে হ্যাঁ, তিনি তো বাংলাদেশের লোয়ার অর্ডারের আগে প্রচুর রান করে গেছেন। গত টেস্ট সাইকেলে বাংলাদেশের হাইয়েস্ট রান স্কোরার ছিলেন এই মেহেদী হাসান মিরাজ। শুরুটাও ভালো পেয়েছেন, সবকিছু মিলিয়ে একটু অ্যাগ্রেসিভ অ্যাটাকিং মাইন্ডসেট নিয়ে তিনি 42 বল থেকে 31 রান পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। তারপর আউটসাইড অফ স্টাম্প একটা স্ল্যাশ করতে গিয়ে তিনি থার্ড স্লিপে ধরা পড়লেন, 31 রান তার ব্যাট থেকে। সুতরাং আবারও অনেকগুলো স্টার্ট, তারপরে স্টার্টগুলো আর লম্বা হয় না। নাইম হাসান ঠিক ছিলেন, শেষ পর্যন্ত টেকার একটা পরিকল্পনা ছিল। দিনের আলো যখন কমে আসছিল, যখন মনে হচ্ছিল যে হ্যাঁ, মিরাজও আউট হয়ে গেছেন, 7টা উইকেট পড়ে গেছে, তাইজুল এবং নাইম যদি কিছুক্ষণ টেনে টুনে দিনটা পার করে দিতে পারেন, তাহলে আগামীকাল অন্তত বাংলাদেশ এই যে 200-র উপর একটা স্কোর, সেটাকে টেনে টুনে একটু 250 বা 300-র কাছাকাছি নিতে পারে কিনা। কারণ অ্যাবিলিটি তো রয়েছে নাইম হাসানের। একেবারেই মানে যখন দিনটা প্রায় শেষ হয়ে যাচ্ছে, সেই ওভারের পর আর একটা হয়তো ওভার বাকি থাকবে, সেরকম একটা সময় নাইম হাসান আসিফা ফার্নান্ডোর বলে বোল্ড হয়ে ফিরে গেছেন মাত্র 25 রান করে ইনফ্যাক্ট। এবং বাংলাদেশ তখন মনে হচ্ছিল যে আজকের মধ্যে অল আউট হয়ে যায় কিনা, এরকম একটা অবস্থা, বাট হয়নি। আলটিমেটলি আলোর স্বল্পতার কারণে খেলাটা বন্ধ করে দেওয়া হয়েছে 71 ওভার খেলা শেষেই। অপরাজিত 2 ব্যাটার রয়েছেন, তাইজুল 9 রানে এবং এবাদত 5 রান করে। বাংলাদেশ 220 করেছে 8 উইকেটে। কলম্বোর এই মাঠে যখন খেলা হয়, প্রথম দিনে কিন্তু আগে ব্যাট করা টিম গত দুটো টেস্টেই অল আউট হয়ে গিয়েছিল। 2023-এ শ্রীলঙ্কা পাকিস্তানের বিরুদ্ধে 200-র আগে অল আউট হয়ে গিয়েছিল। আফগানিস্তান যখন শ্রীলঙ্কার এগেনস্টে খেলেছিল 2024-এ এই মাঠে, তখন কিন্তু আফগানিস্তান আগে ব্যাট করে 200-র আগেই তারা অল আউট হয়ে গিয়েছে। অর্থাৎ রিসেন্ট হিস্ট্রি বলে প্রথম দিনের ব্যাটিং করার যেই কষ্টটা, সেটা কিন্তু আপনার ভোগ করতে হবে। বাংলাদেশ অল আউট হয়নি, তবে 8টা উইকেট পড়ে গেছে, এবং এই শেষ দুটো উইকেট মিলিয়ে বাংলাদেশ আসলে আগামীকাল কতটুকুই বা এই ফার্স্ট ইনিংসটাকে বড় করতে পারবে সেটি দেখার বিষয়। প্রতিষ্ঠিত কোনো ব্যাটার নেই, তাইজুল ইসলাম এবং এবাদত আছেন। সো তাইজুলের একটা গুণ আছে অবশ্য, তিনি খানিকটা ব্যাটিং পারেন, দেখিয়েছেন। বাংলাদেশে যখন শ্রীলঙ্কা সফরে এসেছিল 2024-এ, সিলেটের মাটিতে কিন্তু তাইজুল তার ক্যারিয়ার সেরা 47 রানের একটা ইনিংস খেলেছিলেন, এবং তখন বেশ অনেক সময় নিয়ে তিনি কিন্তু ইনিংসটা খেলেছেন। তো কালকে যদি সেই ধৈর্যের পরীক্ষাটা তিনি দিতে পারেন, দেখা যাক। বাট ইটস জাস্ট হোপিং এগেনস্ট হোপ। 71 ওভারের খেলা হয়েও গেছে। যদি ধরে নেই হিসাব করে যে বাংলাদেশ খুব ভালো ব্যাটিং করে প্রথম 9টা ওভারও কাটিয়ে দিল, 80 ওভার পর্যন্ত তারা ব্যাট করে গেল আগামীকাল, তারপর যখন দ্বিতীয় নতুন বলটা আসবে, আমার মনে হয় না খুব বেশি সার্ভাইভ করার সুযোগ বাংলাদেশের থাকবে। তো
তো এই পরিস্থিতিতে আমার কাছে মনে হয় যে 3টা সেশন গেছে, বৃষ্টিবিঘ্নিত একটা সেশন তো গিয়েছিল যে কারণে 19 ওভারের খেলা কম হয়েছে আজকের দিনে, সব মিলিয়ে আমার কাছে মনে হয় শ্রীলঙ্কার আজকের দিনটা ডেফিনেটলি তাদের পক্ষে গিয়েছে। এবং তাদের বোলারদের কথা বলতে গেলে হার্ডওয়ার্ক করেছেন তাদের বোলাররা, খুব ভালো বোলিং করেছেন। এবং বিশ্ব ফার্নান্ডোর ইনক্লুশনটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় বিপদ, কারণ 2024-এও তিনি যে দুটো টেস্ট বাংলাদেশে হয়েছিল, একটা সিলেট একটা চট্টগ্রামে, দুটো টেস্টেই বিশ্ব ফার্নান্ডো দারুণ বল করেছেন, 10টা উইকেট তুলেছিলেন। আজকেও এই বাহাতি পেসার দুটো উইকেট তুলে নিয়েছেন। আসিতা ফার্নান্ডো তার গত ম্যাচের ফর্মটা ধরে রেখে তিনিও দুটো উইকেট তুলে নিয়েছেন। এবং থারিন্দু রাতনায়েকে, যিনি দুহাতে বল করেন, তিনি একটা উইকেট পেয়েছেন এবং সেই সাথে ধনঞ্জয় ডি সিলভা ক্যাপ্টেন মমিনুলের উইকেটটা তিনি তুলেছেন। অভিষিক্ত যে ক্রিকেটার ছিলেন আজকে সোনাল দিনুশা, বাহাতি অর্থোডক্স স্পিনার, অনেকটা জোরের উপর স্টাম্প টু স্টাম্প বল করেন, খুব একটা তিনি টুইক করতে পারেন না বলে, খুব একটা আহামরি টার্ন বা তেমন কিছুই নেই, অ্যাকিউরেসি নিয়ে বল করেন। তিনি এসে দুটো উইকেট পেয়ে গেছেন, খুব ইকোনমিক্যাল বল করেছেন, 22 রানে দুটো উইকেট তার দখলে। এবং সারপ্রাইজিং ফ্যাক্টর আরও একটা, সেটা হচ্ছে প্রভাত জয়সূরিয়া। আমার মনে হয় তার বিরুদ্ধে বাংলাদেশ খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছিল এবং সে কারণে তাকেই ভালো মতন তারা খেলতে পারছে। প্রভাত জয়সূরিয়া এখনো পর্যন্ত একমাত্র বোলার, এখানে আমি দেখতে পাচ্ছি 6 জন বোলার বল করেছে শ্রীলঙ্কার, মাত্র একজন বোলারই উইকেট পাননি এবং তিনি হচ্ছেন প্রভাত জয়সূরিয়া। 11 ওভার বল করে 36 রান দিয়ে কোনো উইকেটের দেখা তিনি পাননি। তো বাংলাদেশ শেষ পর্যন্ত আগামীকাল কততে গিয়ে ঠেকবে সেটা একটা দেখার বিষয়। তবে শ্রীলঙ্কা আজকে দেখিয়ে দিল যে বেসিকে স্টিক করে থাকলে, শুধু ডিসিপ্লিনের জায়গাটা ঠিক রাখলে, যদি আপনি জায়গা মতো লাইন লেন্থ মেনটেন করে পেশেন্টলি বল করতে থাকেন, এই উইকেট থেকে কোনো না কোনো রিওয়ার্ড আপনি পেয়ে যাবেন, আপনি পেসার হন কিংবা স্পিনার হন। সো বাংলাদেশেরও বোলারদের উচিত এই ধরনের একটা সিচুয়েশনই ক্রিয়েট করা। বাংলাদেশের প্রতিষ্ঠিত 5 জন বোলার আছে, আমি মোটামুটি নিশ্চিত গত ম্যাচের তুলনায় এই ম্যাচটাতে আমার মনে হয় বাংলাদেশ ভালো বোলিং আরও করতে পারবে। তাইজুল, নাইম, মেহেদি মিরাজ আছেন, এবাদত আছেন, নাহিদ রানা আছেন, আরও একটা সুযোগ তিনি পাচ্ছেন। আই এক্সপেক্ট মোর ফ্রম বাংলাদেশ। এখন শ্রীলঙ্কা যদি বাংলাদেশকে 250-র মধ্যে অল আউট করে দেয়, আমি এক্সপেক্ট করবো বাংলাদেশও শ্রীলঙ্কাকে খুব বেশি একটা লিড নেওয়ার হয়তো সুযোগ দেবে না, তারাও হয়তো ওই 2-250-র মধ্যেই আটকে রাখার চেষ্টা করবে শ্রীলঙ্কাকে। তখন ম্যাচটা এক্সাইটিং হবে এবং আমার মনে হচ্ছে গল টেস্টটা ড্র হলেও এই ম্যাচটা ড্র হবে না বোঝাই যাচ্ছে। দুটো দলের যে কোনো একটা দলেরই আর্লি প্রেডিকশন বলে দিতে পারি জেতার সম্ভাবনা রয়েছে এই টেস্টে। রেজাল্ট আসবে, পজিটিভ রেজাল্ট আসবে কোনো না কোনো দলের পক্ষে। রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে, থাকবেন ভালো সবাই, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং লাইক করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে। কমেন্ট করতে ভুলবেন না আপনার মতামত, কেমন খেললো বাংলাদেশ, কি এক্সপেকটেশন রয়েছে তাদের কাছ থেকে আগামী দিনগুলোতে।